এটা আরো উঁচু হবে এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, এটা ত্রিভুজ আকৃতি হবে, একটু ঢালু হয়ে আসবে। এখানে আপনি আরো নিচু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেকেন্ডলি আপনার এই যে কানগুলো রাউন্ড হবে, এটা আর একটু উঁচু হবে। এই জায়গাটা আর একটু, এটা যত ওসার হবে তত ভালো। এটা তো হয় কি আপনার ওই ডেলিভারির সময়ও আপনার জটিলতাটা কম হবে। এবং এটা হাই মিল্কিং কাউয়ের একটা বৈশিষ্ট্য, যে এটা আপনার এই পিন পয়েন্টটা এরকম, আর এই দুইটা আপনার আরো ওসার হবে, আরো প্রশস্ত হবে, আরো প্রশস্ত হবে। মিল্কিং কাউগুলো কখনোই শরীরে মাংস থাকবে না। আর সবচেয়ে জরুরি কথা হচ্ছে যে একটা খামার করতে গেলে সে গাভীর করেন ষাঁড়ের করেন, আপনাকে নিজে সময় দিতে হবে, নিজে দেখতে হবে। আচ্ছা, এই শর্তগুলো আমরা নিজে মনিটরিং যদি আমরা না করতে পারি, ওই সেক্টরটা টেকানো খুব মুশকিল। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি। আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন যুবকথা সচেতন, আত্মপ্রত্যয়ী এবং আত্মচেতনায় উদ্বুদ্ধ যুব সমাজ গড়ে তোলার জন্য কাজ করে। আর সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে, এই কারণে যে যারা হতাশ আছেন, যারা খামার করতে চান বা কর্মসংস্থান খুঁজে পাচ্ছেন না, তারা যেন এখান থেকে দেখে উদ্বুদ্ধ হন, উৎসাহিত হন এবং এর তথ্য নিয়ে সমৃদ্ধ হন। সেই উদ্দেশ্যেই যুবকথা আজ এসেছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে। এখানে এক ভাইয়ের প্রায় 36টি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আছে, সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। আদাব। আদাব আদাব। ভালো আছেন? হ্যাঁ আছি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ চক্রবর্তী। আচ্ছা, এই গ্রামটা তো মাঝিনা গ্রাম। মাঝিনা গ্রাম। আচ্ছা আচ্ছা, এটা ইউনিয়নটা আটাপুর। তো আপনার খামারটার কিছু তথ্য আমি যুব সমাজের মধ্যে পৌঁছায় দিই। আর আমি শুনেছি আপনার খামারটা বেশ ঐতিহ্যবাহী এবং পুরাতন খামার। হ্যাঁ, সেটা যদিও অতটা মানে নতুন আধুনিক নয়, কিন্তু খামারটা পুরাতন। তো মোট কতটি গরু আছে আপনার খামারে? মোট 36টা। সবই তো হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ বলতে পারেন, ক্রসড আছে সামান্য কিছু, বাকি ফ্রিজিয়ান আছে। তো আমরা একটু ওই প্রথমে সারগুলো দেখবো, তারপরে গাভী, এগুলো দেখে আমরা কথা বলবো এবং তথ্য নিব। আচ্ছা ঠিক আছে। কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি জয়পুরহাট কলেজ থেকে। আচ্ছা, কোন সাবজেক্টে? বাংলাতে। তো মাস্টার্স করার পর আপনি চাকরি করেন নাই কেন? চাকরি করিনি আসলে, বাবা এক্সপায়ার করে। আচ্ছা, আপনার আমি মাস্টার্স কমপ্লিট করার আগেই করে। আর সংসার নামে একটা তো জীবন আছেই। আর এই ফার্ম ছিল তখন, খামারটা ছিল ছোট আকারে, ছোট পরিসরে ছিল। তো এটাতে মানে এটার মধ্যেই ঝুঁকে যায় আসলে। আর পাশাপাশি বিজনেস, অন্যান্য বিজনেস আছে, রাইস মিল আছে, একটা সেচ প্রকল্প আছে। আচ্ছা, তো আমরা আপনার সারগুলো দেখি, তারপরে আমরা কথা বলবো। ঠিক আছে। একটা সার আছে, সেই 8টা সারের মধ্যে ওই সারটা সম্ভবত একটা। হ্যাঁ, এইটা একটা। আচ্ছা, এইটার বয়স কত? এইটার বয়স 3 বছর। এটা প্রায় 8 দাঁত হয়ে গেছে। এটা তো আপনার খামারেরই বাছুর? হ্যাঁ, আমার খামারের, সব কয়টা আমার খামারের, যে কয়টা আপনি দেখবেন আর কি। আচ্ছা, মাস 5-6 আগে করেছিলাম আপনার, প্রায় ধরেন যে তখন ছিল 770-80 এরকম। আচ্ছা, লাইভ ওয়েটটা আর কি। হ্যাঁ, এটা যদি 70-80, এটা যদি এখন বাজারে বিক্রি করা যায়, তার দাম কত হতে পারে? আসলে এটা তো যারা নেবে ক্রেতার উপর ডিপেন্ড করে। এখন তো ধরেন যে 4-এর নিচে নয়। 4 লাখ। লাইভ ওয়েটে যদি আপনি বিক্রি করেন এগুলো, তাহলে কত করে কেজি নেবেন? 500। হ্যাঁ। আচ্ছা, এটা আপনার চাওয়া দাম? চাওয়া। আচ্ছা, আমরা পরের সারটা একটু দেখি, এটার বয়স কেমন? এটা আপনার 2-2.5 বছর মতো হবে। 2-2.5 বছর হবে। তা এইটাও তো বিক্রি যোগ্য না? এইটা বিক্রি না, এইটা আমি মানে ব্রিডিং করার জন্য রাখছি। আচ্ছা আচ্ছা। আপনার পরেরটা বড়, বেশ বড় দেখতেছেন মনে হচ্ছে। আপনার এটাই বড় না আর বড় আছে? এই পাশাপাশি এই দুইটা বড়। আচ্ছা আচ্ছা, কিন্তু উঁচু, একটু উঁচু এটা। আচ্ছা, এটার বয়স? এইটার বয়সও প্রায় 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা, তো আপনার 4 বছর, 4.5 বছর এরকম বয়স তো হবে। আচ্ছা, এটাও তো বিক্রি করবেন যদি আপনার পছন্দের দাম পান? হ্যাঁ। আচ্ছা, তার পরেরটা দেখছি, ওই যে পরেরটা, যে ওটা বেশ বড়। হ্যাঁ, ওইটা কেমন? ওইটার বয়স কত? ওইটা এই একই বয়সই হবে, একটু হয়তো বেশি হবে, কিন্তু সব ওটাও 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরের ওই যে ওই শার্টটা দেখছি, এই যে এইটাও বেশ বড় কিন্তু। হ্যাঁ, এই যে এই শার্টটা দেখছি, হ্যাঁ, এইটার বয়স কেমন? এটাও আপনার ওইরকম 4 বছর, 4.5 বছর, 8 দাঁত হয়ে গেছে এটাও। তাহলে এটাও তো বিক্রি যোগ্য? এটাও বিক্রি। দেখা যাক কি হয়। মানে আসলে কুরবানির তো আসন্ন প্রায় এসে গেছে। তো আর আপনার যে পরেরটা দেখছি, হ্যাঁ, এটাও একই বয়স। এগুলো আসলে এক সময় বাচ্চা হয়েছিল, এগুলো গাবি থেকে। আচ্ছা আচ্ছা, এই 3টা একসঙ্গে হয়েছিল। আচ্ছা, এই যে সারগুলো আপনি বড় করেছেন, তো এখানে বিক্রি বা বিপণনের কোনো সমস্যা হয় নাকি?
অফকোর্স বড় ষাঁড় থাকলে বড় গরু করা এটা একটা আপনার মানে বুদ্ধিমানের কাজ আসলে আমি বলবো না। আচ্ছা, মানে আমরা যারা এইরকম জায়গাতে আছি, প্রান্তিক জায়গায় একেবারে মনে করেন যে এ তো কেউ অনেকে খোঁজ খবরই জানে না যে এখানে এই গরু থাকতে পারে। আমার মনে হয়েছে যে একবারে গ্রামে বড় ষাঁড় একটু করার সমস্যা, কারণ আপনি একটা আশাই করলেন, হ্যাঁ, কিন্তু সেই আশাটা যখন আপনার পূর্ণ হবে না, তাতে কি আপনার ধাক্কা খাবেন। হ্যাঁ, এই ধাক্কাটা থেকে অনেক যুব সমাজ যারা নতুন খামারি তারা কিন্তু সহ্য করতে পারবে না, তারা সহ্য করতে পারবে। এটার কেমন অবস্থা? বয়সটা তো সেম বয়স। আচ্ছা, এটাও তো আপনার বিক্রিযোগ্য? হ্যাঁ, বিক্রিযোগ্য। আচ্ছা, তাহলে মোট ষাঁড় আপনার এখানে দেখলাম আমরা, এখানে আছে 6টা, বিক্রির 6টা আছে, বিক্রির 6টা। এছাড়াও আপনার ওই পাশটায় গাভী আছে এবং আর ষাঁড় আছে, দুইটা। আচ্ছা, এই যে আপনার ষাঁড়গুলো, এই ষাঁড়গুলো মানে এতদিন থেকে পালতেছেন, তার মানে এটা তো মানে একটা পরিকল্পিত অনেক দিনের পুরাতন, তাই তো? এই যে ষাঁড়গুলোকে আপনি প্রতিদিন কি পরিমাণ খাবার দেন, কি কি খাবার দেন? আসলে প্রত্যেকদিন আমি যেটা মূল খাবার যেটা রাখি সেটা হচ্ছে আমার ভুট্টা ক্র্যাশ করা হয়। আচ্ছা, আমার মিল আছে, মিলে ভুট্টা ক্র্যাশ করি। ভুট্টার পাউডারটাকে আমি প্রাধান্য বেশি দিই আর কি। আচ্ছা, ওই রেশিও যেটা থাকে আপনার আনুপাতিক হার যেটা খাদ্যের থাকে, হয়তো আপনার গমের ভুসি সামান্য কিছু দিলাম, কিন্তু ভুট্টার পরিমাণটা একটু বেশি দিই। ধানের গুঁড়া একটু দেব, আপনার ডিসপি থাকবে, লবণ থাকবে, আর এর সঙ্গে মানে খুদের ভাতটা আসলে এটা গরুর জন্য নয়, তারপরে খুদের ভাতটা আমি কেন জানি মনে করি যে এটা প্রোটিন কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেট জাতীয় এটা ফ্যাটে। খুদের ভাতটা আমি শুধু ষাঁড়গুলোকে খাওয়াই। কি পরিমাণ খাওয়ান? এইটা ধরেন যে 8টা ষাঁড়ে আমার প্রায় 8 কেজি খুদের চাল যায়। শুধু চালটা যাবে 8 কেজি, শুধু প্রতিদিন 1 কেজি করে প্রতি ষাঁড়ে? হ্যাঁ, 8 কেজি, হ্যাঁ 1 কেজি করে। এই জায়গাটায় আপনি যে খাবারটা তৈরি করেন, এটা রেশিওটা কি দেন এবং এতে প্রোটিনের পরিমাণ কত থাকে? আসলে প্রোটিনের পরিমাণটা আমি প্রোটিনটাকে একটু বেশি বললাম, প্রোটিনের পরিমাণটাকে একটু বেশি রাখি। ওই যে আনুপাতিক হার হয়তো দেখা গেল যে ভুট্টা যদি আমি 50 কেজি দিই, সেখানে হয়তো গমের ভুসি আমি হয়তো দেখা যাচ্ছে যে 20 কেজি দেবো, খুব বেশি দেবো না। আচ্ছা, 60 কেজি। ধানের গুঁড়া হয়তো দেখা গেল 15-20 কেজি দেবো। আচ্ছা, 75 থেকে 80, কারণ ভুট্টাটাকে আমি সবসময় বেশি রাখি। তাহলে 80-90 হয়ে গেল, তাই তো? এইরকম। আর 100 এর সঙ্গে আপনার ডিসিবি থাকে, লাইমস্টোন থাকে। আচ্ছা, তারপরে একটু লবণ থাকে। তো এটার প্রাইসটা কেমন আসে যখন আপনি তৈরি করেন? আমি যখন তৈরি করি প্রাইস ধরেন যে পার কেজিতে 40-এর নিচে আসবে। এই ধরেন যে 36-37 টাকা আসবে। আচ্ছা, তাহলে আপনার একটা ষাঁড় নাম হিসাব করি, একটা ষাঁড়কে আপনি প্রতিদিন কি পরিমাণ দানাদার খাবার দেন? দানাদার আপনার এই ষাঁড়টাকে ধরলাম, হ্যাঁ, এই ষাঁড়টা নিয়ে আমরা কথা বলি। তো এই ষাঁড়টাকে যদি প্রতিদিন আপনি কি পরিমাণ দানাদার খাবার? এটা প্রতিদিন আপনার আমি 2 বেলা খাবার খাওয়াই, সকালে খাওয়াই আর বিকাল 5টার দিকে আচ্ছা একবার দিই। 2 বেলায় ধরেন যে 6 থেকে 7 কেজি। 7 কেজি। আচ্ছা, 7 কেজি যে হয় 428, 280 টাকা আপনার দানাদার খাবার খায়, তাই তো? আর ঘাস খড়? আমি ঘাস খাওয়াই না গাভীকে, শুধু গাভীকে খাওয়াবো। আচ্ছা, তো এটা কেন খাওয়ান না? না, আমি এটা এসেনশিয়াল মনে করি না। আসলে ঘাসটা ওই যে অনেকে বলে যে ঘাস দিয়ে তরতাজা করে ক্যালসিয়ামে ওই বিভিন্ন ঘাটতি পূরণ হয়। আসলে আমার ঘাস ছাড়া গরু কিন্তু খারাপ নাই। না, তা ঠিক আছে। আপনি যদি ঘাস খাওয়ান, অনেক সময় দেখবেন যে এই যে কাঁচা খড় কিছুদিন হয়তো আমি দিচ্ছি কিছুদিন আগে থেকে, কাঁচা খড়টাও এদের পেটে কিন্তু সেভাবে সহ্য হয় না। আচ্ছা, আর এদের জন্য কাঁচা লুজ মোশন হয়ে যায়, লুজ মোশন হয়। আর এই কাঁচা ঘাসটা এদের জন্য আমি এসেনশিয়াল মনে করি না আর কি। না, আমি গাভীর জন্য রাখছি, এটা আমার একটা থিওরি বলতে পারেন। আমি শুধু গাভীকে বাছুরকে ঘাস খাওয়াবো। আমি খড় কেটে খড়ের ছানি পর্যন্ত খাওয়াতে পারি, ছানিও খাওয়াই। আচ্ছা, ছানি যেটাকে আমরা বলি আর কি, মাখাই দিয়ে এটা খাওয়াতে পারি। মানে খড়, ওই খড়টাকে শুধু আমরা ছোট করে কেটে, ওটা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ছানিও বলে। হ্যাঁ, ছানি বলে। হ্যাঁ, এইটাকে আপনার ওই যে বিভিন্ন দানাদার খাবার দিয়ে মেখে দিলে পারে এগুলো খায়। কিন্তু এখানে কিছু কথা থাকে, এখানে কিছু বৈজ্ঞানিক এগুলো ব্যাখ্যা আমরা পরে কখনো কোথাও দিলে। আর গরু, আপনি যে কথা বলছেন, মানে বিষয়টা হচ্ছে যে গরু এর আগে ঘাসের ব্যবস্থাটাও ছিল না, এটা আমি নতুন করে করছিলাম আর কি। এখন সবচেয়ে বড় কথা যে আছে 2 বিঘা ঘাসের প্লট আছে, খাওয়াই। আমার মূল পরিকল্পনাটা থাকে যে আমি গাভী থেকে বাচ্চা নিব, সেই বাচ্চাগুলোকে আমি কিন্তু দুধও পরিপূর্ণভাবে দহন করি না, যতটুকু হয় হয়তো বাছুরকে আমি খাওয়াই। আচ্ছা, আমরা গাভী দেখবো, গাভী দেখার পর আমরা আসবো যে আপনার কোনটাতে লাভ, গাভীটাতে
নাকি এই সারে? আমরা যেটা সার একটু সার দুটাকে আমরা একটু দেখতে চাই, হ্যাঁ, যে আসলে ওই সার দুটো কেমন, ওই সার দুটোর বয়স হ্যাঁ বছর 3 এটাও বিক্রি। হ্যাঁ এটা বছর 3 হয়েছে। এটাও আপনার 6 দাঁত। আচ্ছা, এই শুয়ে আছে না, এইটাও তো বিক্রি করবে তাই তো? এটাও বিক্রির জন্য। আচ্ছা, এই যে পাশে আরেকটা দেখতেছি সার, না এটা ছোট আছে বয়স। হ্যাঁ এটা রাখবো। আচ্ছা, আমরা এবার গাভীগুলোতে যাব। আপনার এই যে গাভী, এটা বকনা। আচ্ছা, এই সারগুলো দেখে নিলাম, তো তারপরে গাভীতে আসলাম। কিন্তু এর আগে মনে হলো আমার যে আপনার কাছে একটু জানা দরকার যে আপনি সার যে ফ্যাটেনিং করেন আপনার বাছুর থেকে, ওইটা একদিকে ধরেন ওইটার একটা লাভ আছে কম বেশি, পাশাপাশি আপনার গাভী থেকে দুধ উৎপাদন হয়ে বাচ্চা আসে, এটা একটা লাভ আলাদা আছে। কিন্তু আপনার কি মনে হয় ওইটাতে বেশি লাভ নাকি এইটাতে বেশি লাভ? আপনি খামার করতে গেলে দুইটাই রাখতে হবে। আচ্ছা, গাভীও রাখতে হবে, পাশাপাশি সারও রাখতে হবে। কিন্তু সারকে আপনি বেশি বড় করা যাবে না। আপনি দুধ ছাড়ার পরে হয়তো আরো 2-4 মাস পারলেন, আপনি দুধ ছাড়ার পরে তারপরে আপনি ওই বাছুর আকারে ওগুলোকে বিক্রি করতে হবে। আর যদি রাখতে চান হয়তো 2-1টা রাখতে পারেন, আপনি শখ করে 2-3টা রাখতে পারেন, বড় করতে পারেন। আচ্ছা, সেই তাহলে যদি গাভীর প্রজেক্টটাই নেন হাতে, তাহলে সেটা নিলে বেশি ভালো হয়, তাই তো? ভালো হয়, তারপরে গাভীতে লাভ বেশি। 5টা গাভী যদি হাই ইয়েল্ডিং কাউ হয়, তাহলে আপনি 5টা গাভী থেকে 5টা গাভীর পাশাপাশি আপনি 5টা ষাঁড়ও পালতে পারবেন। গাভীর যে দুধ আসছে, দুধ আপনি সম্পূর্ণটা একটা ইয়ে করে আপনি দহন করে নিলেন, বাকিটা হচ্ছে আপনি ওই টাকা দিয়ে আপনি ষাঁড় এবং গাভীকে খাওয়াতে পারবেন। প্লাস হচ্ছে আপনি বাড়তি টাকা হ্যাঁ, যদি বাড়তি টাকা লাগবে আপনি বাড়তি টাকা লেবারের পিছনে দিতে পারেন। আর সবচেয়ে জরুরি কথা হচ্ছে যে একটা খামার করতে গেলে সে গাভীর করেন ষাঁড়ের করেন, আপনাকে নিজে সময় দিতে হবে, নিজে দেখতে হবে। আচ্ছা, এই শর্তগুলো আমরা নিজে মনিটরিং যদি আমরা না করতে পারি, ওই সেক্টরটা টেকানো খুব মুশকিল, খুব মুশকিল। আচ্ছা আচ্ছা, আমরা আরো কথা বলবো, আমরা এই ফাঁকে এই গাভীগুলো দেখে নিই। তো যে এটা শুয়ে আছে, এটার বয়স কত? এটা কি গাভী না বকনা? এটা বকনা। এটার বয়স 2 বছর পার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এরকম বকনা আপনার খামারে কয়টা আছে? এরকম বকনা আছে আমার খামারে 3টা। আচ্ছা, ফার্ম বুল দিয়ে ইনসেমিনেশন করানো আর কি। আচ্ছা, ন্যাচারালি। তো এই ফার্মেরই বাচ্চা আমার খামারের। আচ্ছা আচ্ছা, এটা গুণগত মান কি খুব ভালো মনে হয়? ভালো আসলে ওভাবে বলা যাবে না, হয়তো অনেকে পার্সেন্ট হিসাব করে তো। তা আমি পার্সেন্ট যদি বলতে চান, আসলে হাই পার্সেন্টের সিমেন্ট ব্যবহার করে অনেক সময় দেখা যায় যে ভালো দুধ হয় না গাভী থেকে। কিন্তু এখানে মাতৃ বৈশিষ্ট্য আবার হ্যাঁ, এর মায়ের কতগুলো হতো এবং ওর বাবা যে মাটা, এর মায়ের দুধ আসছে আপনার ধরেন যে 12-13 লিটার। আচ্ছা, আর এর বাবার যে মা ছিল ওর ওই ধরেন যে 14-15 লিটার। তার মানে এটা থেকে আপনি কি পরিমাণ আশা করছেন? এইটাতে খুব বেশি না, 15-16 এরকম আমি আশা করছি। কারণ যে ষাঁড়টা আছে ওই ষাঁড়টা আপনার বাইরে সিমেন্টের বাচ্চা। আচ্ছা, ওই ষাঁড়ের বাচ্চা হচ্ছে এইটা। আপনি যদি পার্সেন্ট হিসাব ক্যালকুলেশন করেন 80 আপ করছে আর কি, 80% আপ করছে। আচ্ছা, আমরা এই পরের গাভীটা দেখি একটু, তারপরে এত গাভী তো দেখা সম্ভব না, 2-4টা একটু দেখবো আর দেখেন যেগুলো ভালো দুধ দিচ্ছে এবং যেগুলো ভালো আপনার। এইটা আপনার ড্রাই পিরিয়ডে আছে। আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে? এটা একটাই বাচ্চা দিয়েছে এবং একটা খুব ভালো জাতের গাভী। এটা দুধ, এটার দুধ বাচ্চা দেওয়ার পরে 17-18 লিটার হয়েছে। এটা বয়স কেমন? এটার বয়স একবার বাচ্চা দেয়া প্রায় ধরেন যে 1 বছর পার হয়ে গেছে, 1 বছরের বেশি, ও এখনো হিটে আসেনি। আচ্ছা, এখানে আমার কথা আছে, একটা কথা হচ্ছে যে আপনি এই বকনাগুলোকে কত মাস বয়সে আপনি কনসেপ্ট করান? আমি চেষ্টা করি 2 মাস পর থেকে যেন এগুলো আপনার হিটে আসে। গাভীটা, হ্যাঁ, 2 থেকে 3 মাসের মধ্যে আসলে 7 থেকে 90 দিনের মধ্যে। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি চাচ্ছি বকনাগুলোকে একটা বকনা আপনার নির্ভর করে, ওই যে বললাম যে অনেক সময় নির্ভর করে যে মানে পিতৃ বৈশিষ্ট্য মাতৃ বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, প্লাস হচ্ছে আপনার এনভায়রনমেন্টের উপর নির্ভর করে, আপনার ম্যানেজমেন্টের উপরে নির্ভর করে। যদি আপনি ভালো একটু যত্ন করেন, দেখবেন যে অনেক খামারে আমি শুনছি, আমার খামারে হয়নি, যে 7-8 মাসও হিটে আসে, কিন্তু চলে আসছে। না না, এটা ঠিক আছে, হিটে আসলে তো হবে, সিমেন্ট দেওয়া যাবে না। এই তো ঠিক বুঝছেন। ওইটাকে আপনার 12 মাস, অনেকে বলে যে 14 মাস 15 মাস। আসলে আমি মনে করি যে যদি ওর ফিগারটা হয়ে যায়, কনসিভ করার মতো যদি ওর ফিগার হয়ে যায়, তাহলে 12-13 মাসে ওকে সিমেন্ট দেওয়া যাবে, 12 মাসে সিমেন্ট দেওয়া যাবে। আচ্ছা, না, এই কথাটা একটু বিতর্ক আছে, একটু আলোচনার বিষয় আছে। আমি যতটুকু জানি এবং আমি ইউনিভার্সিটির টিচারের সঙ্গে কথা বলে দেখেছি, উনি বলছেন যে 18 থেকে 20 মাস এই ব্রিডের এই টাইপের আর কি বিদেশিগুলো দিবে।
আর যদি দেশি হয় সেটা 22 থেকে 32 মাস পর্যন্ত হতে পারে, বা 20 থেকে 32 মাস পর্যন্ত হতে পারে। আপনার এই গাভী কয়টা গাভী আছে জানো? দুধের গাভী কয়টা আছে? দুধের গাভী এখন 3টা গরু দুধ হচ্ছে আর কি। 3টা, বাকি ড্রাই পিরিয়ডে আছে, কোনটা বকনা। আচ্ছা আচ্ছা, তো কোনটা কনসেপশনে আছে। আচ্ছা, যে 3টার মধ্যে আপনি কথা বলছেন, সেই 3টার মধ্যে যে কোনো একটা দেখবো, আর বকনাগুলোকে একটু দেখবো, পারলে 2টাকেও দেখার আমরা চেষ্টা করব। তো আপনি এই যে মানে এই যে এখানে বীজগুলো দেন হিট হলে, হ্যাঁ, সেগুলো কি আপনার এই গাভীগুলোকে বা বকনাগুলোকে আপনি বাইরে থেকে বীজ দেন, নাকি আপনার এই সার থেকে? বা যেগুলো দেখছি যে আমি ব্লাড লাইন আমি ইয়ে করি আর কি। অনেক সময় দেখা যাচ্ছে যে সব গরুকে সার দিয়ে সিমেন্ট দেওয়া যায় না, কারণ দেখা যাচ্ছে যে ওরই ব্লাড লাইন বা ওই নাম্বারের সিমেন্টের গাভী আছে, তখন আমাকে এআই করতে হয়। আচ্ছা, সিমেন্ট আমি যেগুলো ব্যবহার করি, এই সিমেন্ট গুলো আমি নিজে সংগ্রহ করাই। আচ্ছা, আমার একজন আপনার পরিচিত এফআই কর্মী আছেন, ওনার কাছে আমি হয়তো রেখে দিই। আচ্ছা, অথবা ওনার কাছে থাকে, বললে উনি এসে এই করে দিয়ে যান আর কি। এটা আপনার ক্রসড বলতে পারেন। হ্যাঁ, বা ক্রস পুরোপুরি না, পুরোপুরি না, ক্রসড। তো এটা দুধ কতগুলো হয়? এইটার দুধ আপনার 12-13 লিটার। আর এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা কোথা থেকে আসে, মানে এর জন্মের ইতিহাসটা কি? এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান, আপনার ওই যে এসএজি সুপিরিয়র অ্যানিমাল জেনেটিক্স, আচ্ছা, ওই সিমেনের আপনার জার্সি বাচ্চা। তো এর আপনার মাতৃ বৈশিষ্ট্য পিতৃ বৈশিষ্ট্য দিয়ে একটা বাচ্চা হয়েছে আপনার ফ্রিজিয়ান এবং জার্সি ক্রস। আচ্ছা, ভালো বকনা, হাই মিল্কিং একটা বকনার বা গাভীর কিছু বৈশিষ্ট্য থাকে। এই যে এইটা আপনার একটু, এটা আরো উঁচু হবে এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, এটা ত্রিভুজ আকৃতি হবে, একটু ঢালু হয়ে আসবে। এখানে আপনি আরো নিচু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেকেন্ডলি আপনার এই যে কানগুলো রাউন্ড হবে। আচ্ছা, কানের আগাল কানের পিন পয়েন্টটা আপনার ইয়ে হবে না, মানে তীক্ষ্ণ হবে না, মানে সুচালো হবে না, ত্রিভুজ হবে না, রাউন্ড হবে। হ্যাঁ, গোলাকৃতি হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি একটা আমার এই এরিয়া আছে, এটা রাউন্ড হবে। আচ্ছা, মানে গোলের মতো হবে। হ্যাঁ, গোল হবে। আচ্ছা, প্লাস আপনার এই যে এই পিন পয়েন্টটা এইটা আপনার ত্রিভুজ আকৃতি হবে। এটা আরেকটু উঁচু হবে, এই জায়গাটা আরেকটু, এটা যত ওসার হবে তত ভালো। এটা তো হয় কি আপনার ওই ডেলিভারির সময়ও আপনার জটিলতাটা কম হবে। এবং এটা হাই মিল্কিং কাউয়ের একটা বৈশিষ্ট্য, যে এটা আপনার এই পিন পয়েন্টটা এরকম, আর এই দুইটা আপনার আরো ওসার হবে, আরো প্রশস্ত হবে। মিল্কিং কাউগুলো কখনোই শরীরে মাংস থাকবে না। আচ্ছা, তাহলে এরকম হাড্ডিসারি মিল্কিং, হ্যাঁ, মিল্কিং কাউ যেগুলো হাই মিল্কিং হবে সেগুলো আপনি শরীরে মাংস লাগাতে পারবেন না। আপনাকে ওই ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিনস এর উপরে রাখতে হবে, মানে প্রয়োজনীয় ভিটামিনগুলো আপনাকে সরবরাহ করতে হবে। তাহলে আমরা মোটামুটি আপনার এই দুধাল গায়ের কিছু বৈশিষ্ট্য খুঁজে পেলাম। আচ্ছা, দুধাল গায়ের বৈশিষ্ট্য কি আরেকটা হতে পারে না, যে পা তার কেমন, সে দাঁড়াচ্ছে কিভাবে, পায়ের খুরগুলো যদি পায়ের খুর, হ্যাঁ, আরো বৈশিষ্ট্য আছে। বিসিএস যেটাকে বলা হয়, আচ্ছা, আপনার ওই বডি কন্ডিশন স্কোরিং, বিসিএস বলতে গেলে অনেক আছে, বুঝলেন, যে এই পাটা এখান থেকে এই পর্যন্ত স্ট্রেট হবে, আরো এটা ভাঁজ হবে না। আচ্ছা, এটা স্ট্রেট হবে, খুরগুলো এরকম হবে। আচ্ছা, আর একটু খাড়া হবে। হ্যাঁ, খাড়া হবে, স্ট্রেট হবে। আচ্ছা, লেজ ছোট বড় এটা কিছু আমার মনে হয় যায় আসে না, কিন্তু পা এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। আচ্ছা, এই জায়গাগুলো আপনার ওসার হতে হবে, এই জায়গাগুলো ওসার হতে হবে, মানে কোটি রেসটা আরো বড় হতে হবে, কোটি লেজটা বড় হতে হবে। আচ্ছা, আর মাথার সাইজ, গলাটা একটু লম্বা হতে হবে, লম্বা থাকতে হবে। আচ্ছা, বড় কম্বল যদি একটু থাকে সমস্যা নেই। আচ্ছা, কিন্তু গলাটা লম্বা হতে হবে, কানটা রাউন্ড হতে হবে। আর আপনার যে মাথার সাইজটা কি বড় হবে না ছোট হবে? মাথার সাইজটা আপনার একটু লম্বা আকৃতির হবে, খুব ছোট নয়, একটু লম্বা আকৃতির। যেমন হলস্টিন ফ্রিজিয়ান পিওর ব্রিড যদি আসে, আপনার পিওর ব্রিড যখন তৈরি হবে তখন মাথার সাইজটা একটু লম্বা হবে। আচ্ছা, তো আপনার এরকম আপনার পছন্দের গাভী কি 2-1টা আছে এখানে সেরকম? পছন্দের গাভী আগে ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, একটা আছে নাকি আপনি একটু, মানে দুধ সর্বোচ্চ বেশি দিচ্ছে কোনটা? সেটা দুধ আঙ্কেল ওই গরুটাই দুধ বেশি হইতো, যেটা আমি প্রথমে দেখালাম, ওটা তো এখনো কনসেপশনে যায়নি। আচ্ছা আচ্ছা, ভালো গাভীর বৈশিষ্ট্য আমরা খুঁজছিলাম, তাই তো? তো আমরা এই গাভীটা আপনার দৃষ্টিতে কেমন, এর বয়স কত? এইটার বয়স আপনার 2 এর কাছাকাছি, 2 বছরের। এটা ওই যে গাভীটা দেখালাম ওরই হচ্ছে বাচ্চা, এটা বকনা। আচ্ছা, এইটার মধ্যে ওই যে বৈশিষ্ট্যগুলো আমি কথা বললাম আপনাকে, অনেকটাই খুঁজে পাবেন। এটাও এসএজির জার্সি। আচ্ছা, হ্যাঁ, এইটা আপনার হাই মিল্কিং কাউ হবে, এটা আমি আশা করছি আর কি। আচ্ছা, এবং এর যে বডি স্ট্রাকচারটা আপনার খাবার দেয়া, এনভায়রনমেন্টের সঙ্গে একটা খাপ খাওয়ানোর ব্যাপার, এগুলো মানায় নিতে পারে এরা সহজে। আচ্ছা, এইটার আমরা একটু ওই কোটি দেশটা দেখবো, পাশাপাশি পায়ের খুরাইগুলো দেখবো একটু। হ্যাঁ,
আর কানটা তো দেখা যাচ্ছে ওই কানটা অতটা সুস্কালো নয়, মানে না একটু রাউন্ড হয়েছে। যখন এটাকে আপনার আবার জার্সি ইউজ করবেন তখন ওই রাউন্ড আরো বেশি হবে, আর একটু বেটার হবে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে আমরা এখন তাহলে কুটি দেশটা একটু আপনার দেখাবেন প্লিজ। ওই যে ওইটা যেটা দেখালাম, দেখেন ওইটার তুলনামূলক এটা কিন্তু উঁচু আছে, ওইটার চেয়ে এটা উঁচু আছে দেখেন। এটা যখন আবার ইউজ করবেন এই সিমেন্ট এটাকেই, মানে জার্সি সিমেন্ট যখন ইউজ করবেন তখন এই জিনিসটা আরো ধরেন যে এইখানে এইটা আর একটু উঁচু হয়ে যাবে, উঁচু হয়ে যাবে। আর এই বৈশিষ্ট্যগুলো আরো ওর মধ্যে একটু ঢালু হয়ে আসবে, প্রকট হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আরো প্রকট হবে, কানগুলো আরো রাউন্ড হবে। আচ্ছা, দৃষ্টিগোচর হবে, তখন বোঝা যাবে যে এটা এই টাইপের হচ্ছে। হ্যাঁ, পায়ের খুরগুলো আপনার ধরেন যে এখন যেরকম আছে পায়ের খুরগুলো তখন আরো খাড়া হবে। হ্যাঁ, আরো এটা এই পায়ের খুরটা আরো খাড়া হবে। ঠিক আছে। আচ্ছা, আর ওই পাশটা পিছনের পাশটা, এই যে ওইটাকে যেটা বললাম যে এটার মধ্যে একটুখানি ভালো বৈশিষ্ট্য আসছে আর কি, ওইটার চেয়ে এটার মধ্যে ভালো বৈশিষ্ট্য চলে আসছে। তো আমরা এই জায়গাটার প্রশস্ততা কেমন হতে পারে, বা এইটা যখন ও কনসেপ্ট করবে, যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার আগে দেখবেন যে এটা অলরেডি আপনার আরো প্রশস্ত। হ্যাঁ, এইটা ছোট বাছুর হিসাবে দেখেন যে এটার আপনার ইয়েটা অনেক বেশি, ডিসটেন্সটা বেশি, দূরত্ব বেশি ভালো। হ্যাঁ, অনেক বেশি। আচ্ছা, দূরত্বটা ভালো। তার মানে আমরা বলতেই পারি যে এই বকনাটা আপনার বেশ ভালো একটা জাতের হতে যাচ্ছে, ভালো জাতের আশা করা যাচ্ছে। তো এটা কেমন দুধ আশা করছেন আপনি? এটার থেকে 17-18 লিটার। আর এই ফাঁকে আরেকটা বললেন যে একটা গাভীর কতটুকু দুধ হলে খামারে রাখার যোগ্য এবং লাভ হওয়ার সম্ভাবনা আছে? একটা গাভী থেকে আপনার মিনিমাম 15 নামতে হবে। আচ্ছা, তাহলে আপনার প্রফিট থাকবে। হ্যাঁ হ্যাঁ। আর আপনি ওই যে বললাম যে শর্ত হচ্ছে কিছুটা স্যাক্রিফাইস আপনাকে করতে হবে, বাছুরকে দুধটা দিতে হবে। আচ্ছা, এটা প্রথমে কত দিয়েছিল আর এখন কত দিচ্ছে? এটা প্রথমে 8-10। আচ্ছা, তারপর থেকে এখন কমে আসছে। একবার আমি ওই যে করি, মিল্কিং করি, হ্যাঁ হ্যাঁ, এই মনে করেন যে 4-5 এরকম আসতেছে। আচ্ছা, 4-5 এরকম। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এইটা যখন আপনার প্রথমে দুধ আসতো তখন কি পরিমাণ খাবার দিতেন আর এখন কি পরিমাণ খাবার দিচ্ছেন? তখন সারা দিনে ধরেন যে ওইটাই আপনার ওই যে প্রথম 3 লিটার দুধের জন্য একটা রেশিও আছে, কত কেজি, 3 কেজি না 5 কেজি না 3 কেজি দিতে হয়। পরে 3 লিটার জন্য 1 কেজি। হ্যাঁ, প্রতি 3 লিটার 1 কেজি। এইটাতে আপনার প্রত্যেক দিন মনে করেন যে আগে খাবার খাইছে প্রায় 5 কেজি 6 কেজি করে, দুধের উপরে ডিপেন্ড করে। আর ওই পাশে ওইটা একসঙ্গে দুইটা বাচ্চা দিয়েছিল, ওইটা বড়, ওইটা খাইছে আপনার 6 কেজি 7 কেজি করে। তার মানে একটু বেশি দুধ হচ্ছিল, ওটার বেশি দুধ হচ্ছে। তাহলে এই রেশিওটা অনেকে মনে করেন যে এই রেশিওটা দিলে নাকি লসও হতে পারে। তা আপনার কি লস হয়েছে এরকম মনে হচ্ছে আপনার? না, লসের কিছু নেই। তাহলে যদি ধরে নেন আপনি 5 কেজি খাওয়াইছেন, সেই সময় দুধ হয়েছে 10 কেজি, তাই তো? না, কত হয়েছে? 5 কেজি 10 কেজি দুধ হয়েছে। 10 কেজি দুধ, 10 কেজি বা 10 লিটার, ওই 10 লিটার দুধের দাম কত আমার এই পাঁচবি বাজারে? পাঁচবি মার্কেটে দুধের দাম 40, 42, 43। তাহলে 10 কেজির দাম কত হচ্ছে? 400 টাকা বা 450 টাকা। আর আপনার ওই যে 5 কেজি খাবারের দাম কত? 5 কেজি খাবার আপনি 40 টাকা করে ধরেন, তাহলে 200 টাকা। তাহলে 250 টাকা থাকলো। এই 250 টাকার মধ্যে আবার এখান থেকে খড় যাবে, হ্যাঁ, ঘাস যাবে। ঘাস আর খড় মিলে আর 50 টাকা দেওয়া যায়, তো 50 টাকা দেওয়া যাবে। হ্যাঁ, তারপরে 250 টাকা চলে গেল, থাকলো 200 টাকা। তাহলে আপনার 1 টাকা থেকে আসলো প্রতিদিন 200 টাকা দুধ থেকে। তাই। আর বাছুর যেটা হবে, এই বাছুরটার বয়স যখন 7 মাস 8 মাস হবে তখন বিক্রি করলে কত হবে? বাছুরটাকে আপনি যদি প্রপারলি যত্ন করেন, ওই যে বললাম, আপনি শুধু দানাদার খাবার দিয়ে বাছুর মানুষ করতে পারবেন না। না, ছোট থেকে আপনার ওকে পর্যাপ্ত পরিমাণে দুধ দিতে হবে। আপনার 6 মাস পরে একটা বাছুর যদি আপনার ব্রিডের উপর নির্ভর করবে, যদি বাচ্চাটার গ্রোথ ভালো থাকে, আপনার 6 মাস পরে 60-70-80 হাজার দিয়ে বিক্রি হতে পারে। ইভেন আপনার সেরকম যদি হয়, এখন অনেক বাচ্চা তৈরি হয়, ব্রিড তৈরি হচ্ছে যে 6 মাস পরে 1 লাখ টাকা দিয়েও বিক্রি হচ্ছে। 1 লাখ না, 1 লাখের বেশি বিক্রি হচ্ছে। কয়টা বিক্রি যোগ্য এরকম বাছুর আছে? বিক্রি মতো 2-3টা হবে না, কারণ আপনার এই খামারটা দিয়ে আপনি নিজে মূল্যায়ন করবেন যে এরকম একটা খামার করে বা এর চেয়ে কম পরিসরে একটা খামার করে কর্মসংস্থান বা টেকসই কর্মসংস্থান বা স্থায়ী কর্মসংস্থান করা কি সম্ভব? সম্ভব। তবে সবকিছুর ঊর্ধ্বে একটাই কথা থাকে, যেটা আমি আপনাকে এর আগেও বললাম, যে মনিটরিং আপনাকে করতে হবে। আপনি খাবার যদি নিজে নাও দিতে পারেন, আপনাকে খাবার দেওয়ার সময় অন্তত 2-3 বার থাকতে হবে, দেখতে হবে কোনটার কোনো সমস্যা হলো কিনা, কোনটা হিটে আসছে। অনেক সময় লেবারেরা যখন আপনার কাজ করে, অনেকে কিন্তু বোঝে না যে আপনার গরুটা স্ট্রাস কখন হচ্ছে, স্ট্রাসটা বুঝবে না। এই যে একটা মিস যদি হয়ে যায়, দেখবেন যে অনেক সময় ওইটার গাভী আর হিটে আসছে না, ওটা একটা লস, বিরাট লস, হ্যাঁ হ্যাঁ, ক্ষতি, একটা বিরাট ক্ষতি ওইটা। আবার কোনোটা অসুখ হইলো,
এই অসুখটা তারা ধরতে পারছে না। হয়তো দেখা গেল যে একদিনের অসুখে যত্ন মানে আপনি প্রাথমিকভাবে ট্রিটমেন্ট না করার ফলে সেটা আপনার মারা গেল এরকম। আচ্ছা, একজন ভালো খামারি হতে হলে হ্যাঁ কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? মানে ওই সেক্টরটা সম্পর্কে তাকে তো জানতেই হবে। আচ্ছা, এই সেক্টরটা না যদি কোনো জ্ঞান না থাকে, অভিজ্ঞতা না থাকে ওই বিষয়ে, তাহলে তো যাওয়া মানে সে সম্পূর্ণ একটা লসের দিকে যাবে। আর গাভী সিলেকশন কিছু একটা ব্যাপার, সে গাভী করবে না আপনি সার করবে এরে করবে, এটা একটা ব্যাপার থাকে কি করছে। তারপর আপনার গাভী বা সার চয়েসের একটা ব্যাপার থাকে, চুজ করার একটা ব্যাপার থাকে যে সে কি চুজ করছে। হ্যাঁ, এই দক্ষতাটা থাকতে হবে। আর অবশ্যই কারো মাধ্যমে না কিনে নিজে কিনতে হবে। এটা আপনার মাধ্যমে কিনলে আপনি যদি একটা জিনিস পছন্দ আপনার 2-1 টাকা, যেটা আমার থিওরি, যে 2-1 টাকা বেশি লাগে দিয়ে কিনলে ওটা বিক্রি করার সময় 2 টাকা বেশিতে বিক্রি করা যায়। যদি আপনার পছন্দ হয় সেই জিনিসটা নিজে কেনেন, এবং আপনি প্রজেক্টটা 3 মাস করবেন না 6 মাস করবেন না 1 বছর করবেন, লং প্রজেক্ট না করে আপনি ছোট ছোট প্রজেক্ট করা ভালো। আচ্ছা, যদি গাভীর করেন, গাভী থেকে ওই যে বললাম যে আপনার বাছুরও বাঁচাতে হবে, আপনার ওই গাভীর পাশাপাশি 2-4টা সারও পালতে পারবেন, আবার গাভীটাকে টিকে রাখতে হবে, গাভীটাকে টিকায় রাখতে হবে ওই বছরে যেন আপনার বাচ্চাটা আসে। আর আরেকটা খাদ্যের ব্যাপারটা কি বলবেন? হ্যাঁ, খাদ্যের ব্যাপারটা, গাভীর খাদ্য তো ওই যে বললাম, ঘাস তো এসেনশিয়াল, ঘাস তো থাকতেই হবে আপনার, ঘাসটা দিতেই হবে। আর বাসস্থান নিট অ্যান্ড ক্লিন, আপনার ওই যে আপনার ওই যে কি মানে ভাইরোসিড, তারপরে কি দিয়ে ওয়াশ করা হয় যেগুলো, এগুলো তো আপনার প্রত্যেকদিন না হলেও 2 দিন পর পর এই জিনিসগুলো আপনার খাবার যে পাত্র আছে, শেড যেটা আছে, এগুলো ওয়াশ করতে হবে। আচ্ছা, আপনার সেটা কিন্তু আরেকটা কথা হচ্ছে যে মানে ভ্যাকসিনেশনের যে বিষয়টা, এটা হচ্ছে মূল শর্ত আর কি। আপনার যদি অ্যানথ্রাক্স হলে আপনাকে তো সময় দেবে না গাভীটা আপনার, যে আপনি চিকিৎসা দিবেন। অ্যানথ্রাক্সের ভ্যাকসিনটা আপনার টাইমলি করতে হবে 1 বছর পর পর। যদি 2 মাস আগেও করেন অসুবিধা নাই, 10 মাসেও করা যায়। আর এফএমডি, আর নতুন একটা আসছে আপনার এলএসডি নেই, আপনার যে ল্যাম্পি এইটা, এই 3টা আপনাকে করতেই হবে, এফএমডি, আর তার সঙ্গে বাদলা করতে হবে বিকিউ, যেটা 4টা। আচ্ছা, 4টা ভ্যাকসিন এখন সময় যারা গরু পালছে এগুলো মানে হয়ে গেছে, একেবারে আবশ্যক হয়ে গেছে এগুলো ছাড়া, ভ্যাকসিনেশন ছাড়া ঠিকানা মুশকিল আছে। আচ্ছা, মোটামুটি আসলে একজন খামারি হওয়ার যে গুণ, সেগুলো আপনি বললেন, আমরাও শুনলাম। আমার যুব ভাইয়েরা যারা করতে চায় নতুন খামারি, তারা নিশ্চয়ই আপনার এই অভিজ্ঞতা নিয়ে তারাও সমৃদ্ধ হবে এবং আগামীতে ভালো কিছু করবে এই প্রত্যাশা রাখছি। আচ্ছা, এরকম যদি হয় যে আপনার এলাকার বা অন্য এলাকার কোনো যুবক ভাই আপনাকে ফোন করে আপনার কাছে সহযোগিতা চাইলো, আপনি করবেন তো? হ্যাঁ, কেন করবো না? হ্যাঁ, অবশ্যই করবো। না, আসলে পরিশেষে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার এলাকায় যদি কোনো যুব বা যুব নারী থাকে, তারা যদি খামার করতে চায়, তো যুব উন্নয়ন অধিদপ্তরের প্রত্যেকটা জেলায় আমাদের যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং উপজেলা অফিস আছে। আপনি ওখানে পাঠাই দিবেন, আর তাদেরকে প্রশিক্ষণ দিয়ে একটা দক্ষ মানুষের রূপান্তর করার আমরা চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি। এই ফাঁকে আপনার কাছে আরেকটু জেনে নেই যে অনেক খামারি ভাই মন্তব্য করেন যে আপনারা এখানে লাভই দেখান, যারা ইউটিউব করেন তারা শুধু লাভই দেখান। কিন্তু আমি কিন্তু বলি, যারা ইউটিউব দেখেন তাদেরকে অনুরোধ করি, আপনারা ইউটিউব দেখে খামার করবেন না, আপনারা অবশ্যই প্রশিক্ষণ নেবেন এবং যথাযথ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে খামার করবেন। অনেক খামারিরা বলছেন ওনারা লস করেন, এখানে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কি বলবেন? এখানে ব্যক্তিগত লসটা কিভাবে করলো, লসটা আসলে কিভাবে হলো, কাতে লস করলো, এইটা আগে জানার বিষয় আছে। সেটা লসটা কিভাবে, কোন ইয়েতে লস করলো, আসলে কিভাবে লস হচ্ছে তাদের, কোন সেক্টরটাতে, বাছুরের কেন হচ্ছে, তো ভুল কিছু না কিছু তাদের একটা ভুল আছেই, যার জন্য হয়তো তাদের মুখে শুনলে বিষয়টা আরো ভালো হতো যে তাহলে আপনি এই কারণে এই জায়গাটাতে আপনি লস করেছেন, লসটা আপনার এই কারণে এখানে। তার মানে আপনার এই কথা থেকে কিন্তু আরেকটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে আসলে গাভীটা একটু নিজে যদি মনিটরিং করা যায় এবং মানে আত্মপ্রত্যয়ী হওয়া যায় বা মনোযোগ দেওয়া যায়, তাহলে লাভ অবশ্যম্ভাবী। 100% লস এখানে হয় না, লস হবে না, গরুর সেক্টরে লস হবে না। আর আরেকটা বিষয়, ওই যে আমি তো যেটা বারবার বলছি যে আপনি বাছুর, অনেকে এখন ওইটাই করে আর কি, প্রফিট ওইটাতেই বেশি। বাছুর আপনার গাভী থেকে বাচ্চা আলাদা হয়ে গেল, বাচ্চাটা যে দামি হোক ওটাকে ছেড়ে দেওয়া, হয়তো শখ করে আপনি 2-4টা রাখলেন, বড় করলেন 2-3টা, কিন্তু আর অতিরিক্ত নয়। আবারও দেখা যাচ্ছে গাভীর দুধ হচ্ছে, ওই দুধ দ্বারা আপনি মানে হয়তো 5টা সার কিনলেন,
কিনে পালার কথা বলছি, হয়তো কিনলেন 3 মাসের প্রজেক্ট করলেন, এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে ওইটা দিয়ে আমার এটা হচ্ছে নাকি। যদি আপনার ঘর থেকে লেবার কস্ট যায় সেটা দেওয়া যায়, আচ্ছা, কিন্তু ঘর থেকে আপনার কস্ট দিয়ে খাদ্য লেবার খাদ্য এগুলো সম্পূর্ণ করলে তো খামার আপনি টিকে থাকতে পারবে না, শেষ। এই জিনিসগুলো ভাবার বিষয় আছে আর কি। হঠাৎ করে কেউ নামার আগে এই জিনিসগুলো চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। আচ্ছা, তো আপনার সাথে অনেক কথা হলো, আপনার অনেক অভিজ্ঞতা নিলাম। আপনার এই অভিজ্ঞতা আপনি আসছেন, আমিও খুশি হলাম। ভালো থাকবেন, আর আপনার খামার আরো সুপরিকল্পিতভাবে গড়ে উঠুক, সেটটা গড়ে উঠুক। থ্যাংক ইউ। আর আগামীতে মানে এর কলেবর আরো বৃদ্ধি পাক, আপনি সমৃদ্ধ হন, আপনাকে দেখে এলাকাবাসীর যেন খামারের প্রতি বিতৃষ্ণা না আসে, এই ভাবটা আসুক। এবং যারা মনে করতেছে এই খামার প্রতিবেদনটা দেখবে, তারা মনে করে খামার করা একটা টেকসই কর্মসংস্থান হতে পারে। টেকসই কর্মসংস্থান। ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।